নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে আমার শ্রোতা বন্ধুদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও বেশ ভালো রয়েছি। আজকে আমি গল্প পাঠ করতে চলেছি এবং একটা নতুন আনকরা গল্প তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আজকের গল্পের নাম হলো পথের কাঁটা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ বক্সীর একটি অন্যতম গল্প। তাহলে চলো বন্ধুরা, কথা বলে সময় নষ্ট কেন করি, সোজা গল্পটা শুরু করি। ব্যোমকেশ খবরের কাগজখানা সযত্নে পাঠ করে টেবিলের এক পাশে রেখে দিল। তারপর চেয়ারে হেলান দিয়ে বসে অন্যমনস্কভাবে জানলার বাইরে তাকিয়ে থাকলো। বাইরে কুয়াশা বর্জিত ফাল্গুনের আকাশে সকালবেলার আলো ঝলমল করছিল। বাড়ির তেতলার ঘর কটি নিয়ে আমাদের বাসা। বসবার ঘরটির গবাক্ষ পথে শহরেরও আকাশের একাংশ বেশ দেখা যায়। নিচে নবোদ্বুদ্ধ নগরীর কর্মকোলাহল আরম্ভ হয়ে গিয়েছে। হ্যারিসন রোডের ওপর গাড়ি, মোটর, ট্রামের ছোটাছুটি ও ব্যস্ততার অন্ত নাই। আকাশেও এই চাঞ্চল্য কিয়ৎ পরিমাণে প্রতিফলিত হয়েছে। চড়াই পাখিগুলো অনাবশ্যক কিচিমিচি করতে করতে আকাশে উড়ে বেড়াচ্ছে। তাদের অনেক ঊর্ধ্বে এক ঝাঁক পায়রা কলকাতা শহরটাকে নিচে ফেলে যেন সূর্যালোক পরিক্রমণ করবার আশায় ঊর্ধ্ব থেকে আরও ঊর্ধ্বতে উঠে যাচ্ছে। বেলা প্রায় 8টা। সকালে চা ও জলখাবার শেষ করে আমরা দুজন অলসভাবে সংবাদপত্রের হাতে নিয়ে বহির্জগতের বার্তা গ্রহণ করছিলাম। ব্যোমকেশ জানলার দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে বলল, কিছুদিন থেকে কাগজে একটা মজার বিজ্ঞাপন বেরোচ্ছে, লক্ষ্য করেছ? আমি বললাম, না, বিজ্ঞাপন আমি পড়ি না। ভ্রু তুলে একটু বিস্মিতভাবে ব্যোমকেশ বলল, বিজ্ঞাপন পড়ো না? তবে পড়োটা কি? খবরের কাগজে সবাই যা পড়ে তাই পড়ি, খবর। অর্থাৎ মাঞ্চুরিয়ার কার আঙুলে কেটে গিয়ে রক্তপাত হয়েছে আর রেজিলে কার একসঙ্গে 3টে ছেলে হয়েছে, এই পড়ো। ওসব পড়ে লাভ কি? সত্যিকারের খাঁটি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়ো। ব্যোমকেশ অদ্ভুত লোক, কিন্তু সে পরিচয় ক্রমশ প্রকাশ পাবে। বাইরে থেকে তাকে দেখে বা তার কথা শুনে একবারও মনে হয় না যে তার মধ্যে অসামান্য কিছু আছে, কিন্তু তাকে খোঁচা দিয়ে প্রতিবাদ করে একটু উত্তেজিত করে দিতে পারলে ভিতরকার মানুষটি কচ্ছপের মতো বের হয়ে আসে। সে স্বভাবত স্বল্পভাষ্য, কিন্তু ব্যঙ্গবিদ্রুপ করে একবার কথাকে চটিয়ে দিতে পারলে তার ছুরির মতো শানিত ঝকঝকে বুদ্ধি সংকোচ ও সংযমের পর্দা ছিঁড়ে বের হয়ে আসে। তখন তার কথাবার্তা সত্যই শুনবার মতো বস্তু হয়ে দাঁড়ায়। আমি খোঁচা দেবার লোভ সামলাতে পারলাম না। বললাম, ও তাই নাকি? কিন্তু খবরের কাগজওয়ালারা তো তাহলে ভারী শয়তান। সমস্ত কাগজখানা বিজ্ঞাপনে ভরে না দিয়ে কতগুলো বাজে খবর ছাপিয়ে পাতা নষ্ট করে। ব্যোমকেশের দৃষ্টি প্রখর হয়ে উঠল। সে বলল, তাদের দোষ নাই। তোমার মতো লোকের চিত্ত বিনোদন না করতে পারলে বেচারাদের কাগজ বিক্রি হয় না, তাই বাধ্য হয়ে ওই সব খবর সৃষ্টি করতে হয়। আসল কাজের খবর থাকে কিন্তু বিজ্ঞাপনে। দেশের কোথায় কি হচ্ছে, কে কি ফিকির বার করে দিনে দুপুরে ডাকাতি করছে, কে চোরাই মাল পাচার করবার নতুন ফোন দিয়াছে, এই সব দরকারি খবর যদি পেতে চাও তো বিজ্ঞাপন পড়তে হবে। রাইটারে টেলিগ্রামে ওসব পাওয়া যায় না। আমি হেসে বললাম, তা পাওয়া যায় না বটে, কিন্তু থাক, এবার থেকে না হয় বিজ্ঞাপনই পড়ব। কিন্তু তোমার মজার বিজ্ঞাপনটা কি শুনি? ব্যোমকেশ কাগজখানা আমার দিকে ছুঁড়ে দিয়ে বলল, পড়ে দেখো, দাগ দিয়ে রেখেছি। পাতা উল্টাতে উল্টাতে এক কোণে একটি অতি ক্ষুদ্র 3 লাইনের বিজ্ঞাপন চোখে পড়ল। লাল পেন্সিল দিয়ে দাগ দেওয়া ছিল বলে চোখে পড়ল, নচেত কিন্তু খুঁজে বের করা মুশকিল ছিল। যদি কেউ পথের কাঁটা দূর করতে চান, শনিবার সন্ধ্যে 5:30টার সময় হোয়াইটওয়ে লেটলর দোকানের দক্ষিণ পশ্চিম কোণে ল্যাম্প পোস্টে হাত রেখে দাঁড়িয়ে থাকবেন। 2-3 বার পরেও বিজ্ঞাপনে মাথামুন্ডু কিছুই বুঝতে পারলাম না। বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, ল্যাম্প পোস্টে হাত রেখে মোড়ের মাথায় দাঁড়ালেই পথের কাঁটা দূর হয়ে যাবে? এই বিজ্ঞাপনের মানে কি? আর পথের কাঁটাইটা বা কি বস্তু? ব্যোমকেশ বলল, সেটা এখনো আবিষ্কার করতে পারিনি। বিজ্ঞাপনটা 3 মাস ধরে ফ্রি শুক্রবারে বের হচ্ছে, পুরনো কাগজ ঘাটলেই দেখতে পাবে। আমি বললাম, কিন্তু এই বিজ্ঞাপনের সার্থকতা কি? কোনো একটা উদ্দেশ্য নিয়েই তো লোকে বিজ্ঞাপন দিয়ে থাকে, এর তো কোনো মানে নেই।
ব্যোমকেশ বলল, আপাতত কোনো উদ্দেশ্য দৃষ্টিগোচর হচ্ছে না বটে, কিন্তু তাই বলে উদ্দেশ্য নেই বলা এটাও চলে না। অকারণে অকারণে কেউ গাঁটের কড়ি খরচ করে বিজ্ঞাপন দেয় না। লেখাটা পড়লে একটা জিনিস সর্বাগ্রে দৃষ্টি আকর্ষণ করে, কি যে ব্যক্তি বিজ্ঞাপন দিয়েছে তার আত্মগোপন করবার চেষ্টা। প্রথমত দেখো, বিজ্ঞাপনে কোনো নাম নেই। অনেক সময় বিজ্ঞাপনের নাম থাকে না বটে, কিন্তু খবরের কাগজের অফিসে খোঁজ নিলে নাম ধাম সব জানতে পারা যায়। সেরকম বিজ্ঞাপনে বক্স নম্বর দেওয়া থাকে, এতে তা নেই। তারপর দেখো, যে লোক বিজ্ঞাপন দেয় সে জনসাধারণের সঙ্গে কোনো একটা কারবার চালাতে চায়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু মজা এই যে এ লোকটি নিজে অদৃশ্য থেকে কারবার চালাতে চায়। বুঝতে পারলাম না। আচ্ছা, বুঝিয়ে বলছি, শোনো। যিনি এই বিজ্ঞাপন দিচ্ছেন তিনি জনসাধারণকে ডেকে বলছেন, ওহে, তোমরা যদি পথের কাঁটা দূর করতে চাও তো অমুক সময় অমুক স্থানে দাঁড়িয়ে থাকো, এমনভাবে দাঁড়িয়ে থাকো যাতে আমি তোমাকে চিনতে পারি। পথের কাঁটা কি পদার্থ সে তর্ক এখন দরকার নেই, কিন্তু মনে করো তুমি ওই জিনিসটা চাও। তোমার কর্তব্য কি? নির্দিষ্ট স্থানে গিয়ে ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়ে থাকা। মনে করো তুমি যথাসময় সেখানে গিয়ে দাঁড়িয়ে রইলে। তারপর কি হলো? শনিবার বেলা 5:30টার সময় ওই জায়গায় কিরকম লোক সমাগম হয় সেটা বোধহয় তোমাকে বলে দিতে হবে না। এদিকে হোয়াইটওয়ে লেডেল, ওদিকে নিউ মার্কেট, চারিদিকে গোটা 5-6 সিনেমা হাউস। তুমি ল্যাম্পপোস্ট ধরে আধ ঘন্টা দাঁড়িয়ে রইলে আর লোকে ঠেলা খেতে লাগলে, কিন্তু যে আশায় গিয়েছিলে তা হলো না। কেউ তোমার পথের কাঁটা উদ্ধার করবার মহা ঔষধ নিয়ে হাজির হলো না। তুমি বিরক্ত হয়ে চলে এলে, ভাবলে ব্যাপারটা আগাগোড়া ভুয়ো। তারপর হঠাৎ পকেটে হাত দিয়ে দেখলে একখানি চিঠি কে ভিড়ের মধ্যে তোমার পকেটে ফেলে দিয়ে গেছে। তারপর আর কি, চোরে কামারে দেখা হলো না, অথচ শীতকাঠি তৈরি হবার বন্দোবস্ত হয়ে গেল। বিজ্ঞাপনদাতার সঙ্গে তোমার লেনদেনের সম্বন্ধ স্থাপিত হলো, অথচ তিনি কে, কিরকম চেহারা তুমি কিছুই জানতে পারলে না। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, যদি তোমার যুক্তিধারাকে সত্যি বলে মেনে নেওয়া যায় তাহলে কি প্রমাণ হয়? এই প্রমাণ হয় যে পথের কাঁটার সওদাগরটি নিজেকে অত্যন্ত সংগোপনে রাখতে চান, এবং যিনি নিজের পরিচয় দিতে এত সংকুচিত তিনি বিনয়ী হতে পারেন, কিন্তু সাধু লোক কখনোই নন। আমি মাথা নেড়ে বললাম, এ তোমার অনুমান মাত্র, একে প্রমাণ বলতে পারো না। ব্যোমকেশ উঠে ঘরে পায়চারি করতে করতে বলল, আরে অনুমানই তো আসল প্রমাণ। যাকে তোমরা প্রত্যক্ষ প্রমাণ বলে থাকো তাকে বিশ্লেষণ করলে কতগুলো অনুমান বের হবে, আর কিছুই থাকে না। আইনে যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে একটা প্রমাণ আছে, সেটা কি? অনুমান ছাড়া আর কিছুই নয়। অথচ তারই জোরে কত লোক যাবজ্জীবন হয়ে যাচ্ছে। আমি চুপ করে রইলাম, মন থেকে সায় দিতে পারলাম না। অনুমান যে প্রত্যক্ষ প্রমাণের সমকক্ষ থেকে হতে পারে একথা সহজে মেনে নেওয়া যায় না, অথচ ব্যোমকেশের যুক্তি খণ্ডন করাও কঠিন কাজ। সুতরাং নীরব থাকাই শ্রেয় বিবেচনা করলাম। জানতাম এই নীরবতায় সে আরো অসহিষ্ণু হয়ে উঠবে এবং অচিরাত আরো জোরালো যুক্তি এনে হাজির করবে। একটা চড়াই পাখি কুটো মুখে করে খোলা জানলার ওপর এসে বসলো এবং ঘাড় ফিরিয়ে ফিরিয়ে উজ্জ্বল ক্ষুদ্র চক্ষু দিয়ে আমাদের পর্যবেক্ষণ করতে লাগলো। ব্যোমকেশ হঠাৎ দাঁড়িয়ে পড়লো সেখানে, আর অঙ্গগুলি নির্দেশ করে বলল, আচ্ছা, ওই পাখিটা কি চাই বলতে পারো? আমি চমকে উঠে বললাম, কি চাই? ও বোধহয় বাসা তৈরি করবার একটা জায়গা খুঁজছে। ঠিক জানো? কোনো সন্দেহ নেই? না, কোনো সন্দেহ নেই। 2 হাত পিছনে রেখে মৃদু হেসে ব্যোমকেশ বলল, কি করে বুঝলে? প্রমাণ কি? প্রমাণ আর কি, ওর মুখে কুটো থাকলেই প্রমাণ হয় যে বাসা বাঁধতে চাই। দেখলাম ব্যোমকেশের ন্যায়ের প্যাঁচে পড়ে গেছি আমি। বললাম, না, তবে অনুমান, পথে এসো। এতক্ষণ তবে দেয়ালা করছিলে নাকি? দেয়ালা করিনি, কিন্তু তুমি কি বলতে চাও? চড়াই পাখি সম্বন্ধে যে অনুমান খাটে মানুষের বেলাতেও কি সে একই অনুমান খাটবে? কেন নয়? তুমি যদি কুটো মুখে করে একজনের জানলার উঠে বসে থাকো তাহলে কি প্রমাণ হয়? তুমি বাসা বাঁধতে চাও না, তাহলে প্রমাণ হবে যে আমি একটা বদ্ধ পাগল। সে প্রমাণের দরকার আছে কি? ব্যোমকেশ হাসতে লাগলো, বলল, চটাতে পারবে না, কিন্তু কথাটা তোমায় মানতেই হবে। প্রত্যক্ষ প্রমাণ এবং অবিশ্বাস করা যেতে পারে, প্রত্যক্ষ প্রমাণ বরং অবিশ্বাস করা যেতে পারে, কিন্তু যুক্তিসঙ্গত অনুমান একেবারে অমোঘ।
তার ভুল হবার জো নেই। আমারও জেদ চড়ে গিয়েছিল। বললাম, কিন্তু ওই বিজ্ঞাপন সম্বন্ধে তুমি যেসব উদ্ভট অনুমান করলে তা আমি বিশ্বাস করতে পারলাম না। ব্যোমকেশ বলল, সে তোমার মনে দুর্বলতা, বিশ্বাস করবার ক্ষমতা চাই। যা হোক, তোমার মতো লোকের পক্ষে প্রত্যক্ষ প্রমাণই ভালো। কাল শনিবার বিকেলে কোনো কাজও নেই, কালই তোমার বিশ্বাস করিয়ে দেব। কিভাবে? আমাদের সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। ব্যোমকেশ উৎকর্ণ হয়ে শুনে বলল, অপরিচিত ব্যক্তি, প্রৌঢ়, মোটা সোটা, নাদুস নুদুস পড়লেও অতুক্তি হবে না। হাতে লাঠি আছে। কে ইনি? নিশ্চয়ই আমাদের সাক্ষাৎ চান, কারণ তেতলায় আমরা ছাড়া আর কেউ থাকে না, বলে মুখ টিপে হেসে ফেলল। বাইরে থেকে দরজা কড়া নড়ে উঠল। ব্যোমকেশ ডেকে বলল, ভেতর আসুন, দরজা খোলা আছে। দরজা ঠেলে একটি মধ্যবয়সী স্থূলকায় ভদ্রলোক প্রবেশ করলেন। তার হাতে একটি মোটা মলক্কা বেতের রূপোর মুঠযুক্ত লাঠি, গায়ে কালো আলপাকার গলাবন্ধ কোট, পরিধানে কোচান থান, গৌরবর্ণ সুশ্রী, মুখে দাড়ি গোপ কামানো, মাথার সম্মুখ ভাগ টাক করে পরিষ্কার হয়ে গিয়েছে। তেতলা সিঁড়ি ভেঙে হাঁপিয়ে পড়েছিলেন, তাই ঘরে প্রবেশ করে প্রথমটা কথা বলতে পারলেন না। পকেট থেকে রুমাল বের করে মুখ মুছতে লাগলেন। ব্যোমকেশ মৃদুস্বরে আমাকে শুনিয়ে বলল, অনুমান অনুমান। আমি নীরবে তার শ্লেষ হজম করলাম, কারণ এক্ষেত্রে আগন্তুকের চেহারা সম্বন্ধে তার অনুমান যে বর্ণে বর্ণে মিলে গেছে তাতে কোনো সন্দেহ নেই। ভদ্রলোকটি দম নিয়ে জিজ্ঞাসা করলেন, ডিটেকটিভ ব্যোমকেশ বাবু কার নাম? মাথার উপর পাখাটা খুলে দিয়ে একখানা চেয়ার নির্দেশ করে ব্যোমকেশ বলল, বসুন, আমারই নাম ব্যোমকেশ বক্সী, কিন্তু ওই ডিটেকটিভ কথাটা আমি পছন্দ করি না। আমি একজন সত্যান্বেষী। যা হোক, আপনি বড় বিপন্ন হয়ে পড়েছেন দেখছি, একটু জিরিয়ে ঠান্ডা হয়ে নিন, তারপর আপনার গ্রামোফোন পিনের রহস্য শুনব। ভদ্রলোকটি চেয়ারে বসে পড়ে ফ্যাল ফ্যাল করে ব্যোমকেশের মুখের দিকে তাকিয়ে রইল। আমারও বিস্ময়ের অবধি রইল না। এই প্রৌঢ় ভদ্রলোকটি দেখবা মাত্র তাকে গ্রামোফোন পিন রহস্যের সঙ্গে সংশ্লিষ্ট করা কী রূপে সম্ভব হলো তা একেবারে আমার মাথার মধ্যে প্রবেশ করলো না। ব্যোমকেশের অদ্ভুত ক্ষমতার অনেক দৃষ্টান্ত দেখেছি, কিন্তু এটা যেন ভোজবাজির মতো ঠেকল। ভদ্রলোক অতি কষ্টে আত্মসম্বরণ করে বললেন, আপনি জানলেন কি করে? সহসে ব্যোমকেশ বলল, অনুমান মাত্র। প্রথমত আপনি প্রৌঢ়, দ্বিতীয়ত আপনি সঙ্গতিপন্ন, তৃতীয়ত আপনি সম্প্রতি ভীষণ বিপদে পড়েছেন এবং শেষ কথা আমার সাহায্য নিতে চান। সুতরাং কথাটা অসম্পূর্ণ রেখে ব্যোমকেশ হাত নাড়িয়ে বুঝিয়ে দিল যে এরপর তার আগমনের হেতু আবিষ্কার করা শিশুর পক্ষেও সহজসাধ্য। এখানে বলে রাখা ভালো যে কিছুদিন থেকে এই কলকাতা শহরে যে অদ্ভুত রহস্যময় ব্যাপার ঘটে যাচ্ছিল এবং যাকে গ্রামোফোন পিন মিস্ট্রি নাম দিয়ে শহরের দেশি বিলাতি সংবাদপত্রগুলি বিরাট হুলস্থুল বাঁধিয়ে দিয়েছিল, তার ফলে কলকাতাবাসী লোকে মনে কৌতূহল, উত্তেজনা ও আতঙ্কের অবধি ছিল না। সংবাদপত্রের রোমাঞ্চকর ও ভীতিপ্রদ বিবরণ পাঠ করবার পর চায়ের দোকানের জল্পনা উত্তেজনায় একেবারে দড়িছেঁড়া হয়ে উঠেছিল এবং বাড়ি থেকে পথে বের হওয়ার পূর্বে প্রত্যেক বাঙালি গৃহস্থেরই গায়ে কাঁটা দিতে আরম্ভ করেছিল। ব্যাপারটা এই, মাস দেড়েক পূর্বে সুকিয়া স্ট্রিট নিবাসী জয়হরি সান্যাল নামক জনৈক প্রৌঢ় ভদ্রলোক সকালে কর্ণওয়ালি স্ট্রিট দিয়ে হাঁটতে যাচ্ছিলেন। রাস্তা পার হয়ে অন্য ফুটপাতে যাবার জন্য তিনি যেমনই পথে নেমেছেন অমনি হঠাৎ মুখ থুবড়ে পড়ে গেলেন। সকালবেলা রাস্তায় লোকজনের অভাব ছিল না। সকলে মিলে তাকে ধরাধরি করে তুলে আনবার পর দেখলো তার দেহে প্রাণ নেই। হঠাৎ কিসে মৃত্যু হলো অনুসন্ধান করতে গিয়ে চোখে পড়লো যে তার বুকের ওপর এক বিন্দু রক্ত লেগে আছে, আর কোথাও আঘাতের কোনো চিহ্ন নাই। পুলিশ অপমৃত্যু সন্দেহ করে লাশ হাসপাতালে পাঠিয়ে দিল। সেখানে মরণোত্তর পরীক্ষায় ডাক্তার এক অদ্ভুত রিপোর্ট দিলেন। তিনি লিখলেন, মৃত্যুর কারণ হৃৎপিণ্ডের মধ্যে একটি গ্রামোফোনের পিন বিঁধে আছে। কেমন করে এই পিন হৃৎপিণ্ডে প্রবেশ করলো তার কৈফতে বিশেষজ্ঞ অস্ত্র চিকিৎসক লিখলেন, বন্দুক অথবা ওই জাতীয় কোনো যন্ত্র দ্বারা নিক্ষিপ্ত এই পিন মৃতের সম্মুখ দিক থেকে বুকের চামড়া ও মাংস ভেদ করে মর্মস্থানে প্রবেশ করেছে এবং মৃত্যু প্রায় সঙ্গে সঙ্গে হয়েছে।
এই ঘটনা নিয়ে সংবাদপত্রে বেশ একটু আন্দোলন হলো এবং মৃত ব্যক্তির একটি সংক্ষিপ্ত জীবনচরিত বের হয়ে গেল। এই হত্যাকাণ্ড কিনা এবং যদি তাই হয় তবে দৈনিক কালকেতু লিখলো, আবার গ্রামোফোন পিন, অদ্ভুত রোমাঞ্চকর রহস্য, কলকাতার পথঘাট নিরাপদ নয়। কালকেতুর পাঠকগণ জানেন যে কয়েকদিন আগে জয়হরি সান্যাল পথ দিয়ে যেতে যেতে হঠাৎ পড়ে গিয়ে তার মৃত্যু হয়। পরীক্ষায় তার হৃৎপিণ্ড থেকে একটি গ্রামোফোন পিন বের হয় এবং ডাক্তার তাতেই মৃত্যু হয়েছে বলে নির্দেশ দেন। আমরা তখনই সন্দেহ করেছিলাম যে এটা সাধারণ কোনো ব্যাপার নয়, এর ভিতরে একটা ভীষণ ষড়যন্ত্র লুকিয়ে আছে। আমাদের সে সন্দেহ সত্যেও পরিণত হয়েছে। গতকাল অনুরূপ আরেকটি লোমহর্ষক ব্যাপার ঘটেছে। কলকাতার বিখ্যাত ধনী ব্যবসায়ী কৈলাসচন্দ্র মৌলিক কাল অপরাহ্নে প্রায় 5:30টার সময় মোটরে চড়ে গড়ের মাঠের দিকে বেড়াতে গিয়েছিলেন। রেড রোডের কাছে গিয়ে তিনি মোটর থামিয়ে পায়ে হেঁটে বেড়াবার জন্য যেই গাড়ি থেকে নিচে নেমেছেন, কিছু দূরে গিয়েছেন, অমনি শব্দ করে মাটিতে পড়ে গেলেন। তার সোফার ও রাস্তার অন্যান্য লোক মিলে তাড়াতাড়ি তাকে আবার গাড়িতে তুললো, কিন্তু তিনি আর তখন বেঁচে নেই। এই আকস্মিক দুর্ঘটনায় সকলেই তো হতবুদ্ধি হয়ে পড়েছিলেন, কিন্তু সৌভাগ্যক্রমে অল্পকালের মধ্যেই পুলিশ এসে পড়ল। কৈলাসবাবুর গায়ে সিল্কের পাঞ্জাবি ছিল। পুলিশ তার বুকের কাছে এক বিন্দু রক্তের দাগ দেখে অপঘাতে মৃত্যুর সন্দেহ করে তৎক্ষণাৎ লাশ হাসপাতালে পাঠিয়ে দিল। সব ব্যবচ্ছেদকারী ডাক্তারের রিপোর্টে প্রকাশ যে কৈলাসবাবুর হৃৎপিণ্ডে একটি গ্রামোফোন পিন আটকে গেছে। এই পিন তার সামনের দিক থেকে এসেছে এবং হৃৎপিণ্ডে প্রবেশ করেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটার জন্যই তার হঠাৎ করেই মৃত্যু ঘটলো, এই দুর্ঘটনাটা ঘটে গেল। একদল ক্রূরকর্মা নরঘাতক কলকাতা শহরে আবির্ভূত হয়েছে। এরা কে এবং কি উদ্দেশ্যে শহরের গণ্যমান্য ব্যক্তিদের খুন করতে আরম্ভ করেছে তা অনুমান করা কিন্তু কঠিন হয়ে দাঁড়ালো। সর্বাপেক্ষা আশ্চর্য, এদের হত্যা করবার প্রণালী, কোথা থেকে কোন অস্ত্রের সাহায্যে হত্যা করছে তা গভীর রহস্যে ঢেকে গেল। কৈলাসবাবু অতিশয় হৃদয়বান ও অমায়িক প্রকৃতির লোক ছিলেন। তার সাথে কারো শত্রুতা থাকা সম্ভব বলে মনে হয় না। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 48 বছর। কৈলাসবাবু বিপত্নিক ও অপুত্রক ছিলেন। তার একমাত্র কন্যাই তার সম্পত্তির উত্তরাধিকারিণী। আমরা কৈলাসবাবুর শোকসন্তপ্ত কন্যা ও জামাতাকে আমাদের আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। পুলিশ সজোরে তদন্ত চালাচ্ছেন। প্রকাশ যে কৈলাসবাবুর সোফারা কালী সিংকে সন্দেহের ওপর গ্রেপ্তার করা হয়েছে। অতঃপর দুই হপ্তাহ ধরে খবরের কাগজে খুব হইচই পড়ে গেল। পুলিশ সবেগে অনুসন্ধান চালাতে লাগলো এবং অনুসন্ধানের বেগ বোধ করি গলদঘর্ম হয়ে উঠল। কিন্তু অপরাধী ধরা পড়ে তো দূরের কথা, গ্রামোফোন পিনের জমাট রহস্য অন্ধকারের ভিতরে আলোকের রশ্মিটুকু পর্যন্ত দেখা গেল না। 15 দিনের মাথায় আবার গ্রামোফোন দেখা দিল। আবার তার শিকার সুবর্ণ বণিক সম্প্রদায়ের একজন ধনাঢ্য মহাজন, নাম কৃষ্ণদয়াল লাহা। ধর্মতলা ও ওয়েলিংটন স্ট্রিটের চৌমাথা পার হতে গিয়ে ইনি ভূপতিত হলেন আর উঠলেন না। সংবাদপত্রে যে বিরাট রই রই আরম্ভ হলো তার বর্ণনা কিন্তু দেওয়া মুশকিল। পুলিশের অক্ষমতা সম্বন্ধে সম্পাদকীয় মন্তব্য তীব্র ও নিষ্ঠুর হয়ে উঠল। কলকাতার অধিবাসীদিগের বুকের ওপর ভূতের ভয়ের মতো একটা বিভীষিকা চেপে বসলো। বৈঠকখানায়, চায়ের দোকানে, রেস্তোরাঁ এবং ড্রয়িং রুমে অন্য সকল প্রকার আলোচনা একেবারে বন্ধ হয়ে গেল। তারপর দ্রুত অনুক্রমে আরো দুটি অনুরূপ খুন হয়ে গেল। কলকাতা শহর বিহল পক্ষাঘাতগ্রস্তের মতো অসহায়ভাবে পড়ে রইল। এই অচিন্তনীয় বিপদপাতে কি করবে, কেমন করে আত্মরক্ষা করবে, কিছুই যেন ভেবে উঠতে পারল না। বলা বাহুল্য, ব্যোমকেশ এই ব্যাপারে গভীরভাবে আকৃষ্ট হয়েছিল। চোর ধরা তার পেশা এবং এই কাজে সে বেশ একটু নামও করেছে। ডিটেকটিভ শব্দটার প্রতি তার যতই বিরাগ থাক, বস্তুত সে যে একজন বেসরকারি ডিটেকটিভ ভিন্ন আর কিছুই নয় তা সে মনে মনে ভালো রকমই জানতো। তাই এই অভিনব হত্যাকাণ্ড তার সমস্ত মানসিক শক্তিকে উদ্দীপ্ত করে তুলেছিল। ইতিমধ্যে বিভিন্ন অকুস্থানগুলি আমরা দুজনে মিলে দেখে এসেছিলাম। এর ফলে ব্যোমকেশ কোনো নতুন জ্ঞান লাভ করেছিল কিনা জানি না, করে থাকলেও আমাকে কিছু বলেনি।
কিন্তু গ্রামোফোন পিন সম্বন্ধে সে যেখানে যেটুকু সংবাদ পেত তাই সযত্নে নোটবুকে টুকে রাখত। বোধ হয় তার মনে মনে ভরসা ছিল যে একদিনে রহস্যের একটা ছিন্ন সূত্র তার হাতে এসে পড়বে। তাই আজ যখন সত্যই সূত্রটি তার হাতে এসে পড়েছে, তখন দেখলাম বাইরে শান্ত সংযতভাবে ধারণ করলেও ভিতরে ভিতরে সে ভয়ানক উত্তেজিত এবং অধীর হয়ে উঠেছে। ভদ্রলোকটি বললেন, আপনার নাম শুনে এসেছিলাম, দেখছি ঠকিনি। গোড়াতেই যে আশ্চর্য ক্ষমতার পরিচয় দিলেন তাতে ভরসা হচ্ছে আপনি আমাকে উদ্ধার করতে পারবেন। পুলিশের দ্বারা কিছু হবে না, তাদের কাছে আমি যাইনি মশাই। দেখুন না, চোখের সামনে দিনে দুপুরে পাঁচটা খুন হয়ে গেল, পুলিশ কিছুই করতে পারলো না। আমিও তো প্রায় গেছিলাম, আর একটু হলে। তার কণ্ঠস্বর কাঁপতে কাঁপতে থেমে গেল, কপালে অল্প অল্প বিন্দু দেখা গেল ঘামের। ব্যোমকেশ সান্ত্বনার স্বরে বলল, আপনি বিচলিত হবেন না। পুলিশে না গিয়ে যে আমার কাছে এসেছে ভালোই করেছেন। এই ব্যাপারে কিনারা যদি কেউ বলতে পারে তো সে পুলিশ নয়। আমাকে গোড়া থেকে সমস্ত কথা খুলে বলুন। অদরকারি বলে কোনো কথা বাদ দেবেন না, আমার কাছে অদরকারি বলে কিছু নেই। ভদ্রলোক কতকটা সামলিয়ে নিয়ে বলতে আরম্ভ করলেন, আমার নাম শ্রী আশুতোষ মিত্র, কাছে নেবুতলায় আমি থাকি। 18 বছর বয়স থেকে সারা জীবন ব্যবসা উপলক্ষে ঘুরে ঘুরে বেরিয়েছি। বিয়ে থা করবার অবকাশ পাইনি। তাছাড়া ছেলে পিলে নেন্ডি গেন্ডি আমি ভালোবাসি না, তাই কোনোদিন বিয়ে করবার ইচ্ছাও হয়নি। আমি গোছালো লোক, একলা থাকতে ভালোবাসি। বয়সও কম হয়নি, আসতে মাগে 51 বছর পড়ব। প্রায় বছর 2 হলো কাজকর্ম থেকে অবসর নিয়েছি। সারা জীবনের উপার্জন লাখ 1.5 টাকা ব্যাংকে জমা আছে, তারই সুদে আমার বেশ চলে যায়। বাড়ি ভাড়াও দিতে হয় না, বাড়িখানা নিজের। সামান্য গান বাজনার শখ আছে, তাই নিয়ে বেশ নির্ঝঞ্ঝাটে দিনগুলো কেটে যাচ্ছিল। ব্যোমকেশ জিজ্ঞাসা করলো, অবশ্য পোষ্য কেউ আছে? আশুবাবু মাথা নেড়ে বললেন, না, আত্মীয় বলতে বড় কেউ নেই, তাই এই হাঙ্গামা পোহাতে হয় না। শুধু একটা লক্ষ্মী ছাড়া বকাটে ভাইপো আছে, সেই মাঝে মাঝে টাকার জন্য জ্বালাতন করতে আসতো, কিন্তু সে ছোড়া একেবারে বেহেড, মাতাল আর জুয়ারি। ওরকম লোক আমি বরদাস্ত করতে পারি না মশাই, তাই তাকে আর বাড়িতে ঢুকতে দিই না। ব্যোমকেশ প্রশ্ন করলো, ভাইপোটি কোথায় থাকেন? আশুবাবু বেশ একটু পরিতৃপ্তির সাথে বললেন, আপাতত শ্রীঘরে। রাস্তায় মাতলামি করার জন্য এবং পুলিশের সঙ্গে মারামারি করার অপরাধে 2 মাসের জেল হয়েছে। তারপর বলে যান, বিনোদ ছোড়া আমার গুণধর ভাইপো। জেলে যাবার পর কদিন বেশ আরামে ছিলেন মশাই, কোনো হাঙ্গামা ছিল না। আমার বন্ধু বান্ধব আমার কেউ নেই, কিন্তু জেনে শুনে কোনোদিন কারো অনিষ্ট করিনি, সুতরাং আমার যে শত্রু আছে কথা ভাবতেও পারি না। কিন্তু হঠাৎ কাল বিনা মেঘে বজ্রপাত ঘটল। এমন ব্যাপার যে ঘটতে পারে এ আমার কল্পনার অতীত। গ্রামোফোন পিন রহস্যের কথা কাগজে পড়েছি বটে, কিন্তু ও আমার বিশ্বাস হতো না। ভাবতাম সব কাজাখুড়ি, কিন্তু সে ভুল আমার ভেঙে গেছে। কাল সন্ধেবেলা আমি অভ্যাস মতো বেড়াতে গিয়েছিলাম। রোজই যাই, জোড়াসাঁকোর দিকে একটা গান বাজনার মজলিস আছে, সেখানে সন্ধেটা কাটিয়ে 9টা সাড়ে 9টার সময় বাড়ি ফিরে আসি। হেঁটেই যাতায়াত করি। আমার যে বয়স, তাতে নিয়মিত হাঁটলে শরীর ভালো থাকে। কাল রাত্রিতে আমি বাড়ি ফিরছি আমার স্ট্রিট আর হ্যারিসন রোডের চৌমাথার ঘড়িতে তখন ঠিক 9:15। রাস্তায় তখনও গাড়ি মোটরে খুব ভিড়। আমি কিছুক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে রইলাম। 2টো ট্রাম পাস করে গেল। একটু ফাঁক থেকে আমি চৌমাথা পার হতে গেলাম। রাস্তার মাঝামাঝি যখন পৌঁছেছি তখন হঠাৎ বুকে একটা বিষম ধাক্কা লাগলো। সঙ্গে সঙ্গে বুকের চামড়ার ওপর কাঁটা ফোটার মতো একটা ব্যথা অনুভব করলাম। মনে হলো আমার বুক পকেটের ঘড়ির ওপর কে যেন একটা প্রকাণ্ড ঘুষি মারলো। উল্টে পড়েই যাচ্ছিলাম, কিন্তু কোনো রকমে নিজেকে সামলে নিয়ে গাড়ি ঘোড়া বাঁচিয়ে সামনের ফুটপাতে উঠে পড়লাম। মাথাটা যেন ঘুরিয়ে গিয়েছিল। কেমন করে বুকে ধাক্কা লাগলো কিছুই ধারণা করতে পারলাম না। পকেট থেকে ঘড়িটা বার করতে গিয়ে দেখি, ঘড়ি বার করলাম, তখন দেখি তার কাঁচখানা গুঁড়ো হয়ে গেছে, আর একটা গ্রামোফোনের পিন ঘড়িটাকে ফুঁড়ে মুখ থেকে বার হয়ে আছে।